প্রথম দফায় দেশব্যাপী ৭১৭টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চলছে ভোট গ্রহণ। কেন্দ্রে কেন্দ্রে ভোটারদের দীর্ঘ লাইন, কয়েকটি কেন্দ্রে সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ, আহত অর্ধশতাধিক। বঙ্গবন্ধু শাহাদাতের পর ইসলামী ব্যাংকিং এর নামে জঙ্গিবাদে অর্থ ব্যবহার করা হয়েছে ইসলামিক ফাউন্ডেশনের প্রতিষ্ঠা বার্ষিকীতে প্রধানমন্ত্রী। ভারত থেকে এবার ডিজেল আমদানি শুরু করলো বাংলাদেশ। আশাবাদ উত্তরবঙ্গে জ্বালানি তেলের সংকট কাটবে, তবে সাশ্রয়ী মূল্য নিশ্চিতের পরামর্শ বিশ্লেষকদের। নজরদারি বাড়ায় ইয়াবা পাচারে কৌশল পাল্টেছে টেকনাফ সীমান্তের চোরা কারবারিরা। সমন্বিত উদ্যোগের অভাবেই বন্ধ করা যাচ্ছে না পাচার, দাবি বিজিবির। এবং রাজধানীর গ্যান্ডারিয়ার ধূপখোলা মাঠ দখল হয়ে যাচ্ছে নতুন করে। দখল মুক্ত ও ব্যবহার উপযোগী করার দাবি এলাকাবাসীর। আধুনিক শিশু পার্ক গড়ে তোলার কথা জানালেন মেয়র। সময় সংবাদে সঙ্গে আছি আমি সজল মিত্র রিচার্ড। শুরুতেই ইউনিয়ন পরিষদ নির্বাচনের খবর। কয়েকটি স্থানে বিচ্ছিন্ন সংঘর্ষের মধ্য দিয়ে প্রথম ধাপে দেশের ৩৬টি জেলার ৭১৭টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চলছে ভোট গ্রহণ। ভোট গ্রহণ শুরুর পরপরই দু একটি জায়গায় ভোট কেন্দ্র দখলের চেষ্টা ও সংঘর্ষের খবর পাওয়া গেছে। এতে বেশ কয়েকজন আহত হন। সকাল ৯টার দিকে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার তোরাবগঞ্জ ইউনিয়নের একটি ভোট কেন্দ্রে ২ সদস্য প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে। এতে অন্তত ৬ জন আহত হন। পরে ঘটনাস্থল থেকে দুজনকে আটক করে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা। এছাড়া রামগতি উপজেলার চর পোড়াগাছা ইউনিয়নেও সংঘর্ষে কমপক্ষে ১০ জন আহত হন। এদিকে কমলনগর উপজেলার হাজিরহাট ইউনিয়নে একটি ভোট কেন্দ্র দখলের চেষ্টাকে কেন্দ্র করে সংঘর্ষে ৩ জন আহত হয়েছেন। নোয়াখালীর হাতিয়ায় চর কিং বিদ্যালয় ভোট কেন্দ্রে দুপক্ষের সংঘর্ষে সহকারী প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসার গুলিবিদ্ধ হয়েছেন। কুমিল্লা ও সাতক্ষীরাতেও সংঘর্ষের ঘটনায় ৩ জন গুলিবিদ্ধ হয়েছেন। এছাড়া ভোলা, মাদারীপুর, ঝিনাইদহ ও শেরপুরের বেশ কয়েকটি কেন্দ্রে সংঘর্ষের খবর পাওয়া গেছে। লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার তোরাবগঞ্জ ইউনিয়নের সবশেষ অবস্থা জানতে আমরা টেলিফোনে কথা বলছি প্রতিনিধি মাহবুবুল ইসলামের সাথে। মাহবুব, আপনি যেখানটায় আছেন তো সেখানকার সর্বশেষ অবস্থাটা কি? হ্যাঁ সজল, আমি আসলে এখন এই মুহূর্তে তোরাবগঞ্জ ইউনিয়নে নেই। আমি এখন চলে এসেছি পাটোয়ারির হাট ইউনিয়নের ১ নং চরফলকন জাজিরা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে। এখানে কিছুক্ষণ পূর্বে আপনার ২ জন ইউপি সদস্য প্রার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই সংবাদ পেয়ে আমরা ওখান থেকে এখানে চলে এসেছি এবং এখানে ২ জন আব্বাস উদ্দিন এবং রায়হান নামে ২ জনকে কুপিয়ে মারাত্মকভাবে আহত করেছে প্রতিপক্ষের লোকজন। এরা দুজনেই কিন্তু মেম্বার প্রার্থী, দ্যাট মিনস আপনার মোরগ মার্কা আর হচ্ছে পানির কল প্রতীকের সমর্থক ওনারা। তো ইতিমধ্যে আমরা আবার সংবাদ পাচ্ছি যে ওনাদের অবস্থা খুবই আশঙ্কাজনক। এই কারণে আমরা এখানে এসেছি। আর এর মধ্যে আপনার ইতিপূর্বে আমাদের তোরাবগঞ্জে আমাদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। প্রত্যেকটা জায়গাতেই বেশিরভাগই সংঘর্ষের ঘটনা ঘটেছে আপনার ইউপি সদস্যদের প্রতিপক্ষদের মধ্য থেকে আর কি। আর আপনার আমরা ইতিমধ্যে আমরা চর পোড়াগাছা ইউনিয়নের আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী কামাল পাশা উনি নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন বলে আমরা সংবাদ পেয়েছি আর কি। বর্তমানে পরিস্থিতি মোটামুটি আইন শৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে আছে। রিচার্ড, ধন্যবাদ আপনাকে মাহবুবুল ইসলাম। দর্শক, আপনারা যেমনটা জানছিলেন আমাদের লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার তোরাবগঞ্জ ইউনিয়ন থেকে ইউনিয়নের সর্বশেষ ভোট গ্রহণের খবরাখবর এবং সেখানকার যে একটি সংঘর্ষ হয়েছে সকালে ভোট গ্রহণ চলাকালে সকাল ৯টার দিকে, সেই খবরাখবর জানাচ্ছিলেন আমাদের সেখানকার প্রতিনিধি মাহবুবুল ইসলাম। এর আগে সকাল ৮টায় নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়, একটানা চলবে বিকেল ৪টা পর্যন্ত। সকালে ভোট গ্রহণ শুরুর আগেই কেন্দ্রগুলোতে লাইনে দাঁড়াতে দেখা গেছে ভোটারদের। সময় বাড়ার সঙ্গে সঙ্গে নারী ভোটারদের উপস্থিতি বাড়তে থাকে।
এ সময় নির্বাচনী এলাকাগুলোতে ভোটার ও প্রার্থী সমর্থকদের মধ্যে দেখা গেছে ব্যাপক উৎসাহ উদ্দীপনা। দেশে এবারই প্রথম স্থানীয় সরকারের সর্বনিম্ন স্তরের এই নির্বাচন হচ্ছে দলীয় প্রতীকে। নির্বাচন কমিশনের তথ্য মতে দেশের 36টি জেলার 101টি উপজেলার 717টি ইউনিয়ন পরিষদে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। এ পর্যায়ে আরো 11টি ইউপি নির্বাচন আগামীকাল এবং কক্সবাজারের 2টি ইউপি নির্বাচন আগামী 27 মার্চ অনুষ্ঠিত হবে। এসব ইউপিতে চেয়ারম্যান পদে 3041 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরই মধ্যে 54টি ইউনিয়নে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী। এসব এলাকায় 1,19,40,741 জনের মধ্যে পুরুষ ভোটার 59,95,269 জন এবং নারী ভোটার 59,42,694 জন। এদিকে নির্বাচনের নিরাপত্তায় আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর 1,80,000-এরও বেশি সদস্য দায়িত্ব পালন করছেন। ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোট গ্রহণের খবর জানাতে এই মুহূর্তে কুমিল্লার দেবিদ্বারে আছেন আমাদের রিপোর্টার তানিন মেহেদী এবং বরিশাল সদর উপজেলার রায়পাশা করাপুর ইউনিয়নে আছেন ফিরদৌস সোহাগ। সরাসরি চলে যাচ্ছি তাদের কাছে, প্রথমেই যেতে চাচ্ছি তানিন মেহেদীর কাছে। তানিন, সকাল থেকে দেবিদ্বার উপজেলার 13টি ইউনিয়ন পরিষদে আমরা দেখেছিলাম যে বেশ শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ শুরু হয়েছিল, যদিও বেলা বাড়ার পরে অর্থাৎ বেলা 11টার দিকে আমরা বেশ কয়েকটি জায়গায় 10টা থেকে 11টার মধ্যে বেশ কয়েকটি ইউনিয়ন পরিষদের ভোট কেন্দ্রে বেশ ছোটখাটো কিছু বিশৃঙ্খলার অভিযোগ পেয়েছি এবং ইতিমধ্যে আমরা একটি ভোট কেন্দ্রে অভিযোগ পেয়েছি যে 2 ইউনিয়ন পরিষদের সদস্য প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা দেওয়া হয়েছিল এবং সেখানে আমরা 5 জনেরও বেশি আহত হয়েছেন এমন সংবাদ পেয়েছি। এবং এই মুহূর্তে আমি যে ভোট কেন্দ্রটিতে রয়েছি এটি মূলত এলাহাবাদ ইউনিয়ন এবং এলাহাবাদ ইউনিয়নের এলাহাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোট কেন্দ্র এবং এই ভোট কেন্দ্রটিতে আমরা এলাকাবাসী এবং বেশ কয়েকজন ভোটারের সঙ্গে কথা বলেছিলাম এবং তারা যে অভিযোগটি করেছেন যে বেলা 11টার দিকে এখানে একটি বিশৃঙ্খলা হয় এবং বিশৃঙ্খলার পরে প্রায় ঘণ্টাখানেকের মধ্যে ভোট গ্রহণ বন্ধ ছিল। যেমনটি এখানকার প্রিজাইডিং অফিসার যিনি আছেন তার সঙ্গে আমি কথা বলেছিলাম, তিনি আমাকে বলেছেন যে কিছুটা ভুল বুঝিকে কেন্দ্র করে ভোট গ্রহণ আসলে বন্ধ ছিল এবং একটি বিশৃঙ্খলা হয়েছিল। যদিও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা সদস্য রয়েছেন, পুলিশের সদস্য, আনসার সদস্য, তারা পরিস্থিতিকে নিয়ন্ত্রণে এনেছেন, কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার পরে কিন্তু ভোট গ্রহণের যে স্বাভাবিক প্রক্রিয়া সেই প্রক্রিয়ায় কিছুটা ধীরগতি আমরা দেখতে পাচ্ছি এবং এখানকার যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে সদস্যরা কর্মরত যারা কর্মকর্তা রয়েছেন তাদের সঙ্গে কথা বলে যেটুকু জেনেছি যে তারা যে শান্তিপূর্ণভাবে যাতে পরবর্তীতে আর কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয় সেই ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য আসলে তারা সেই ব্যবস্থা নিচ্ছেন এবং আমরা দেখেছি তাদের তৎপরতা রয়েছে। রিচার্ড, একটু জানিয়ে রাখছি দেবিদ্বার উপজেলার যে ইউনিয়ন পরিষদ রয়েছে 13টি ইউনিয়ন পরিষদে প্রায় 2,38,000 ভোটার রয়েছেন এবং তারা 124টি কেন্দ্রে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। আসলে সকাল থেকে আমরা এখনকার এই মুহূর্তে এলাহাবাদ ইউনিয়নে রয়েছে এবং মোট 4টি ইউনিয়নের ভোট কেন্দ্র পরিদর্শন করার সুযোগ হয়েছে এবং যেমনটি দেখেছিলাম সকালে বেশ কয়েকটি কেন্দ্রে শান্তিপূর্ণ ভোট গ্রহণ অনুষ্ঠিত হলেও এলাহাবাদের এই কেন্দ্রটিতে ঘণ্টাখানেক ধরে ভোট গ্রহণ বন্ধ হলো। যদিও এখন কিন্তু আপনি দেখতে পাচ্ছেন রিচার্ড যে মহিলাদের যে বুথ রয়েছে সেই মহিলাদের বুথে ভোট গ্রহণ চলছে এবং আমার পাশাপাশি এখানকার যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য যারা রয়েছেন তারা শান্তিপূর্ণভাবে যাতে ভোট গ্রহণ অনুষ্ঠিত হতে পারে সেই জন্য আমরা দেখতে পাচ্ছি যে তারা বেশ তৎপর রয়েছেন। যদিও পুরুষদের যে লাইন রয়েছে সেই লাইনটি আমরা দেখতে পাচ্ছি যে একটি দীর্ঘ লাইন তৈরি হয়েছে এবং অনেকটা বুথ যে পুরুষদের বুথ রয়েছে সেই বুথগুলোতে ভোট গ্রহণে কিছুটা স্থবিরতা, কিছুটা ধীরগতি। তো রিচার্ড, এখনকার মতো এই ছিল আমার কাছে থাকা সবশেষ খবর। বরিশালে রয়েছেন আমাদের রিপোর্টার ফিরদৌস সোহাগ, সেখানকার ইউনিয়ন পরিষদের খবর জানতে এখন সরাসরি চলে যাচ্ছে তার কাছে। কুমিল্লার দেবিদ্বার থেকে নির্বাচনের খবর। সজল, আমরা বরিশালের যে জায়গাটিতে এই মুহূর্তে আছি সেই জায়গাটির নাম হচ্ছে রায়পাশা করাপুর ইউনিয়ন। সকাল থেকে আমি যতগুলো সেন্টার ঘুরে দেখেছি তার মধ্যে বেশ আমরা কিন্তু সুন্দর এবং সুষ্ঠু নির্বাচন দেখেছিলাম নির্বাচনের শুরুটায়, কিন্তু যতই বেলা বাড়তে থাকে নির্বাচনের পরিস্থিতি কিন্তু ততই অবনতি হতে থাকে। বিভিন্ন স্থান থেকে আমরা খবর পাচ্ছি বিভিন্ন স্থান থেকে ব্যালট ছিনতাই, ছিল মারা, ব্যালট ছিনতাই সহ এই জাতীয় নানা অনিয়মের অভিযোগ আসছে। কিছুক্ষণ আগে আমি যেটা জানতে পেরেছি যে আমি যে জায়গাটিতে আছি এই এলাকার কাছাকাছি মঙ্গলহাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়, আমি যে জায়গাটা আছি এই জায়গাটা থেকে খুবই কাছাকাছি, এখন পর্যন্ত আমরা যে পৌঁছতে পারিনি সেই কেন্দ্রটিতে কিন্তু নির্বাচন স্থগিত ঘোষণা করা হয়েছে আপাতত। কারণ হিসেবে আমি কিছুক্ষণ আগে কথা বলেছিলাম ওই কেন্দ্রের প্রিজাইডিং অফিসার জনাব সাইদুর রহমানের সাথে। তিনি আমাকে যেটা বলেছেন যে মঙ্গলহাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে একদল দুর্বৃত্ত প্রবেশ
করে এবং তারা ব্যালট ছিনতাইয়ের চেষ্টা করে এবং ফোনে আমাকে যেটা জানিয়েছেন, এছাড়া সেখানে সংঘর্ষের এমন পর্যায়ে গড়ায় যে নির্বাচনের স্বাভাবিক পরিবেশ ব্যাহত হয়। এ কারণে তিনি নির্বাচন স্থগিত করতে বাধ্য হন। এছাড়া আমি এই নির্বাচনী এলাকাটিতে যেটা দেখেছি যে কটুরাকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়, সেখানেও ঘণ্টাখানেক নির্বাচন স্থগিত করতে বাধ্য হয় প্রিজাইডিং অফিসার। এছাড়া করাপুর পপুলার হাই স্কুলে সেখানটায় একেবারে স্থায়ীভাবে নির্বাচন বন্ধ ঘোষণা করা হয়, কারণ সকাল 8টা বা 8:30টার দিকে সেখানে একদল দুর্বৃত্ত প্রবেশ করে এবং 300 ব্যালট ছিনতাই করে। এছাড়া আরও ছিনতাইয়ের চেষ্টাকালে তখন এক ধরনের ধস্তাধস্তি হয় নির্বাচনী কর্মকর্তাদের সাথে। এই পরিস্থিতিতে কিন্তু নির্বাচন এমন একটা পরিস্থিতিতে গড়িয়েছে, সুষ্ঠু স্বাভাবিক নির্বাচনের যে অবস্থা তৈরি হয়েছিল, ক্ষেত্র তৈরি হয়েছিল, সেটি কিন্তু দেখেছি যে গতকালকে বরিশালের ডিআইজি একটা কথা বলেছিলেন যে নির্বাচনী কাজে ফোর্স থাকবে, 53,382 জন ফোর্স মোতায়েন রয়েছে। নির্বাচনের কাজকর্ম স্বাভাবিকভাবে চলছিল, কিন্তু দুর্বৃত্তদের কারণে যারা নির্বাচনে সহিংসতার চেষ্টা করতে চায় তাদের কারণে কিন্তু নির্বাচন আসলে স্বাভাবিক পর্যায়ে এখন এই মুহূর্তে নাই আমরা বলতে পারি। এই ছিল মোটামুটি আমার কাছে নির্বাচনের বরিশালের সর্বশেষ খবর। আমরা এখন ফিরছি স্টুডিওতে। রিচার্ড। দর্শক, আপনারা যেমনটা শুনছিলেন এবং যেমনটা দেখছিলেন, আমাদের বিভিন্ন জায়গায় যে সকল রিপোর্টাররা রয়েছেন তারা কিন্তু সেখানকার ইউনিয়ন পরিষদ নির্বাচনের সবশেষ খবরাখবর আমাদের জানাচ্ছিলেন। সকাল 8টায় ভোট গ্রহণের পর প্রায় 4 ঘন্টারও বেশি সময় অতিবাহিত হয়ে গেছে এই মুহূর্তে। তো কুমিল্লার দেবিদ্বারে ছিলেন আমাদের রিপোর্টার তারিন মেহেদি এবং বরিশালের সদর উপজেলার রায়পাশার করাপুর ইউনিয়ন থেকে সেখানকার নির্বাচনী পরিস্থিতির সবশেষ খবরাখবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী ফিরদৌস সোহাগ। দর্শক, দেশব্যাপী চলা ইউনিয়ন পরিষদ নির্বাচন পর্যবেক্ষণ করছে নির্বাচন কমিশন। এই মুহূর্তে নির্বাচন কমিশন সচিবালয়ে আছেন আমাদের রিপোর্টার রাশেদ লিমন। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। লিমন, আজকে যে ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রথম ধাপে নির্বাচন, যে প্রথমে আসলে প্রথম পর্যায়ের তফসিল ঘোষণা করা হলো, তখন আসলে 752টি ইউনিয়ন পরিষদের তফসিল ঘোষণা করা হলেও আসলে মাঠে গড়াচ্ছে কিন্তু আজকে নির্বাচন কমিশনে দেওয়া তথ্য মতে 717টি ইউনিয়ন পরিষদের নির্বাচন। এবং সকাল থেকে আমরা সহকর্মীরা যারা বিভিন্ন জায়গায় নির্বাচন কভারেজ করতে গিয়েছেন তাদের মাধ্যমে আমরা যেটা দেখেছি এবং জেনেছি যে সকাল থেকেই আসলে যেমনটি ভোটারদের উপস্থিতিও আমরা যেমন দেখেছি, যেমন বিশেষ করে নারী ভোটারদের উপস্থিতিও লক্ষণীয় ছিল, কিন্তু পাশাপাশি কিন্তু বিভিন্ন জায়গায় সংঘর্ষ এবং বিভিন্ন জায়গায় ব্যালট বাক্স বা ব্যালট পেপার ছিনতাই সহ বিভিন্ন ধরনের অপ্রীতিকর ঘটনা আমরা প্রত্যক্ষ করেছি। এবং এইগুলো থেকে আসলে আমরা যেমনটি দেখছিলাম, এই নির্বাচনটি যখন থেকে তফসিলের পর থেকেই কিন্তু বিভিন্ন জায়গায় নির্বাচনী সহিংসতা হচ্ছে এবং বেশ কয়েকজনের নির্বাচন সহিংসতায় বেশ কয়েকজনের মৃত্যু ঘটেছে। তো এই সবকিছু মিলে আসলে এই নির্বাচন কমিশনের এবারের যে নির্বাচন, এই নির্বাচনটি আরো বেশি গুরুত্ববহ, যে কারণে যে দলীয় পর্যায়ে স্থানীয় সরকার পর্যায়ের নির্বাচনের সবচেয়ে নিচ স্তরের বা সবশেষ স্তরে ধরা হয় এই ইউনিয়ন পরিষদ নির্বাচনকে। এবং এই ইউনিয়ন পরিষদে এবারই প্রথম দলীয় পর্যায়ে হতে যাচ্ছিল। এবং সেক্ষেত্রে আমরা বরাবরই তফসিল ঘোষণার পর থেকে আমরা যেটা দেখেছিলাম যে বিশেষজ্ঞরা যেমনটি বলছিলেন এবং বিভিন্ন মাঠ পর্যায়ে বিভিন্ন রিপোর্ট থেকেও এই জিনিসটি সবাই এ ধরনের একটি শঙ্কা করে আসছিল যে সহিংসতার মাত্রা হয়তো বা বাড়তে পারে। এবং তারই ইয়াতে আমরা গতকালকে যখন এই যে ইলেকশন কমিশনের মিডিয়া সেন্টারে প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দিন আহমেদ সাংবাদিকদের সঙ্গে তার নির্বাচনী প্রস্তুতি সম্পর্কে অবহিত করছিলেন, তিনিও কিন্তু আসলে বিষয়টি যখন সাংবাদিকরা জানতে চেয়েছিলেন যে আসলে এই নির্বাচনী সহিংসতার ব্যাপারে আসলে কমিশনের কি করার বা সহিংসতা আসলে সেভাবে বন্ধ করা যাচ্ছে না কেন, তিনি কিন্তু আসলে খুব সোজাসাপটা ভাবে একটু জানিয়ে দিয়েছিলেন যে নির্বাচন আসলে শুধুমাত্র বাংলাদেশের মতো দেশে আসলে নির্বাচনী ঐতিহ্যের সাথেই সহিংসতা আসলে মিশে গেছে। এবং তিনি যেটা বলছিলেন কিছুটা আক্ষেপের সুরে যে আসলে এই ঐতিহ্য থেকে আসলে আমরা এখনো বেরিয়ে আসতে পারিনি এবং নির্বাচনে যে কারণে আসলে নির্বাচনের সহিংসতা কমছে না। পাশাপাশি নির্বাচন সম্পর্কে আরেকটা জিনিস বলেছিলেন যে নির্বাচন আসলে বিভিন্ন বেশ কয়েকটি সেক্টর মিলে এই নির্বাচনটি সম্পন্ন হয় এবং যেগুলো আসলে নির্বাচন কমিশনের সবগুলো নিয়ন্ত্রণাধীন থাকে না বিধায় আসলে এই সহিংসতার মাত্রাও বাড়ে। তো সবকিছু মিলে আজকে নির্বাচন কমিশনের তারা আসলে বিভিন্ন টেলিভিশন সহ এবং তাদের বিভিন্ন নির্বাচনী সূত্র এবং তাদের নির্বাচনী কর্মকর্তাদের মাধ্যমে পুরো নির্বাচন ব্যবস্থা মনিটরিং করছেন। তো আমরা আসলে চেষ্টা করব দুপুরের নাগাদ নির্বাচন পরিস্থিতি কেমন ছিল, দুপুরের পরে সেরকম একটাই প্রক্রিয়া তাদের যে তারা কেমন ভাবে মনিটর করছেন এই ধরনের কোনো কিছু জানার জন্য। এবং সবশেষ হয়তো বা নির্বাচন কমিশনের পক্ষ থেকে আমাদেরকে জানানো হবে আজকে নির্বাচন সম্বন্ধে, নির্বাচন কেমন হলো। তো এই ছিল এখনকার মতো নির্বাচন কমিশন থেকে আমার কাছে সর্বশেষ। চলে যাচ্ছি স্টুডিওতে।
দর্শক, আপনারা আসলে যেমনটাই জানেন যে এবারই কিন্তু প্রথম দলীয় প্রতীকে ইউপি নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এবং এই নির্বাচনটি কিন্তু বা পুরো নির্বাচন প্রক্রিয়ায় কিন্তু নির্বাচন কমিশন খুব গভীরভাবে পর্যবেক্ষণ করছে এবং সেই খবরাখবরই নির্বাচন কমিশন সচিবালয় থেকে আমাদের জানাচ্ছিলেন সহকর্মী রাশেদ লিমন। এদিকে প্রশাসনের সহায়তায় সরকার দলীয় লোকজন বিভিন্ন জায়গায় ভোট কেন্দ্র দখল করে প্রকাশ্যে সিল মারছে বলে অভিযোগ করেছে বিএনপি। দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ব্রিফিংয়ে এ অভিযোগ করেন। রিজভী বলেন, বিএনপি প্রার্থীদের উপর হামলার দায়ভার নির্বাচন কমিশনকে নিতে হবে। গত রাত থেকে সবকটি ভোট কেন্দ্র দখল করে ব্যালট পেপারে সিল মারছে আওয়ামী ক্যাডাররা। ভোট কেন্দ্রগুলো থেকে বিএনপির এজেন্টদের বের করে দেওয়া হয়েছে। প্রশাসনের সহায়তায় এলাকাগুলোতে আওয়ামী সন্ত্রাসীদের দৌরাত্ম্য চরম আকার ধারণ করেছে। নির্বাচন কমিশন তার যে নিজস্ব শক্তি ছিল সেই শক্তি দিয়ে যদি কাজ করতেন তাহলে আজকে গণতন্ত্রের এই দুরবস্থা হতো না। গতকাল যে নির্বাচন কমিশন বলেছেন যে দায়িত্ব অবহেলা করলে পুলিশকেও ছাড় দেওয়া হবে না, এসব যে কথা বলেছেন এটা আসলে জনগণকে মাঝে মাঝে বিভ্রান্ত করা। শেখ হাসিনার অধীনে কোনো নির্বাচন কখনোই সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ, শান্তিপূর্ণ হবে না, কারণ তিনি বাছাই করে নির্বাচন কমিশনে তার লোক বসিয়েছেন। দেখছেন সময় সংবাদ। শান্তি আনতে লাইফটাই কিনলাম নতুন সিমটা, কিন্তু সকালে এক করলে সন্ধ্যায় আরেকটা। মেয়াদের চাপ চরম, ফাঁদে ফেলে বোনাসটা। অল্প অল্প ভলিউমে শর্তের গুবলেট, ব্রাউজিং থমকে যায়, ফুরায় ছাতার ইন্টারনেট। নতুন কানেকশন কেউ শান্তি দেয় না, শান্তি শুধু এয়ারটেলে, কোনো প্যারা দেয় না, শান্তি শুধু এয়ারটেলে। কথা আর ইন্টারনেটের বেস্ট অফারের শান্তি শুধুমাত্র এয়ারটেল নতুন প্রিপেইড কানেকশনে। এয়ারটেল, দেশের সেরা স্মার্টফোন নেটওয়ার্ক। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাতের পর দেশে ইসলামী ব্যাংক পরিচালনার নামে জামাতি ও জঙ্গিবাদীরা তাদের নিজেদের স্বার্থে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করেছে। ইসলামিক ফাউন্ডেশনের প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে তিনি একথা বলেন। মুসলমানদের যে শরিয়া ভিত্তিক ব্যাংকিং, এর জন্য তিনি যে আইডিবি চার্টার, এই চার্টারে স্বাক্ষর করে যান। যদিও তার শাহাদাত বরণের পর আমাদের দেশ ইসলামিক ব্যাংক বাংলাদেশ লিমিটেড প্রতিষ্ঠা করা হয়, কিন্তু সেই ইসলামিক ব্যাংক বাংলাদেশ লিমিটেড সেটা ব্যবহার করে যারা তখন ক্ষমতাসীন ছিল তারা এবং তাদেরই ছত্রছায়ায় যুদ্ধাপরাধী জামাতিরা। এবং এই ব্যাংকের টাকা জনগণের কল্যাণে যতটা না ব্যয় হয়, তাদের নিজেদের ভাগ্য উন্নয়ন আর নানা ধরনের অপকর্মের জন্য তারা সেটা ব্যয় করেছে। যাই হোক, ইনশাল্লাহ আমরা কিছু পদক্ষেপ নিয়েছি, ফলে এখন এই ব্যাংক জনগণের কল্যাণেই কাজ করবে, সেটা আমরা নিশ্চিত করতে পেরেছি। যে যারা টেরোরিস্ট, অর্থাৎ যারা সন্ত্রাসী, যারা জঙ্গিবাদ, ওই জঙ্গিবাদ সন্ত্রাস এটাই তাদের ধর্ম। আমার ইসলাম ধর্ম শান্তির ধর্ম, ইসলাম ধর্ম পবিত্র ধর্ম, ইসলাম ধর্মে কোনো জঙ্গিবাদ সন্ত্রাসের স্থান নাই। সময় সংবাদে আরো থাকছে, ভয় ভীতি দেখিয়ে দীর্ঘদিন ধরে গাইবান্ধার গোবিন্দগঞ্জে পঞ্চম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগ। মামলায় 2 আসামির নাম না থাকায় হতাশ পরিবার, পুলিশের অস্বীকার। তাই তো সবাই বলে শিল্পাল্লার দিন শেষ, মেগা ডিজিটাল স্কেলে বাংলাদেশ। ফেডারেল রিজার্ভ থেকে বাংলাদেশ ব্যাংকের অর্থ চুরি কেলেঙ্কারিতে আরসিবিসি ব্যাংকের পাশাপাশি ইস্ট ওয়েস্ট ব্যাংকও জড়িত থাকতে পারে এমন গুঞ্জন ওঠার পর ইস্ট ওয়েস্ট ব্যাংক কর্তৃপক্ষ তা অস্বীকার করেছে। ব্যাংকের প্রেসিডেন্ট বলছেন, কোনো ধরনের অর্থ কেলেঙ্কারির সাথে জড়িত নয় তারা। অভিযোগ উঠেছে, মায়া দেগুইতো যে ভুয়া অ্যাকাউন্টগুলো খুলেছিলেন সেখান থেকে অর্থ উত্তোলনে সাহায্য করেছে ইস্ট ওয়েস্ট ব্যাংকের কয়েকজন কর্মকর্তা, যারা আগে আরসিবিসিতে কর্মরত ছিলেন। এর আগে মায়া দেগুইতো ইস্ট ওয়েস্ট ব্যাংকের কর্মকর্তা ছিলেন। এদিকে সাইবার নিরাপত্তার ঝুঁকিতে পড়ে ফিলিপিন্সে বিদেশি বিনিয়োগ কমার শঙ্কা দেখা দিয়েছে। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের $8.10 কোটি পাচার কেলেঙ্কারির কারণে দেশটিতে বিদেশি বিনিয়োগ কমে যাবে বলে আশঙ্কা করা হচ্ছে। It can also ask the Court of Appeals to freeze bank accounts if it finds probable
এদিকে কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ থেকে টাকা চুরির ঘটনায় সাবেক গভর্নর ডক্টর ফরাস উদ্দিনের নেতৃত্বে গঠিত তদন্ত কমিটি বাংলাদেশ ব্যাংকে গিয়ে আজ থেকে কাজ শুরু করার কথা রয়েছে। দর্শক, এই মুহূর্তে রাজধানীর মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের সামনে আছেন রিপোর্টার সানবীর রূপল। এই মুহূর্তে বিস্তারিত জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সানবীর। সজল, গত 15 মার্চ অর্থ মন্ত্রণালয় থেকে গঠিত যে কমিটিটি বাংলাদেশ ব্যাংকের অর্থ চুরির ঘটনায়, সেই কমিটির কিন্তু আজ বাংলাদেশ ব্যাংকে আসার কথা এবং বাংলাদেশ ব্যাংকে প্রথমবারের মতো পরিদর্শন করার কথা। তবে এখনো পর্যন্ত সকাল থেকে তারা বাংলাদেশ ব্যাংকে এসে পৌঁছাননি। তবে আমরা শুনেছি যে তারা দুপুর নাগাদ, সকালে যদিও আসার কথা ছিল, তারা এখনো পর্যন্ত যেহেতু আসেননি, শুনেছি যে দুপুরের দিকে তারা বাংলাদেশ ব্যাংকে আসতে পারেন। এবং এই কমিটি, অর্থ মন্ত্রণালয়ের যে কমিটিটি গঠন করা হয়েছে, সেটি বাংলাদেশ ব্যাংক পরিদর্শন করবেন এবং তাদের দিক থেকে তাদের অর্থ চুরির বিষয়গুলোতে কেউ জড়িত ছিল কিনা বা সেই বিষয়গুলো নিয়ে কিন্তু তারা তদন্ত করবেন। তো এই কমিটির রিপোর্ট দেওয়ার কথা 30 দিনের মধ্যে, প্রাথমিক রিপোর্ট, এবং 75 দিনের মধ্যে তাদের পূর্ণাঙ্গ রিপোর্ট পেশ করার কথা। তো এখনো পর্যন্ত বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর, তিনি কিন্তু আজও নিয়মিত কার্যদিবস হিসাবে অফিস করছেন এবং তার যে কার্যতালিকায় যে সমস্ত বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা সেগুলো অনুষ্ঠিত হয়েছে। এছাড়াও কিন্তু বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সাথে একটু আগে দেখা করেছেন জনতা ব্যাংকের এমডি অ্যান্ড সিইও আব্দুস সালাম। তিনি একটি বিষয় জানিয়েছেন যে আপনারা শুনেছেন হয়তো যে গত কয়েকদিনের মধ্যেই আরেকটি ঘটনা ঘটে গেছে, অর্থাৎ জনতা ব্যাংক থেকে প্রায় 2 কোটি টাকার মতো লোপাট হয়েছে, এরকম একটি ঘটনা ঘটেছে। তো তিনি আমাদেরকে একটু আগে কথা বলে যতটুকু জানিয়েছেন যে সেই 1,93,00,000 টাকার মতো তারা সেই টাকাটা উদ্ধার করতে পেরেছেন এবং সেই ব্যাপারে তাদের কমিটি তদন্ত করছে এবং ব্যবস্থা নিচ্ছে। তো বাংলাদেশ ব্যাংকের যে পরিস্থিতি, তাতে তদন্ত কমিটি আসার পরে তারা কোথায় কোথায় ভিজিট করলেন এবং তারপরে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ ব্যাংকের একটি ব্রিফিংও করার কথা রয়েছে। সেই ব্রিফিং করার পরে হয়তো আমরা জানতে পারবো যে আর কি কি ধরনের কার্যক্রম এখানে পরিচালনা হচ্ছে বা পরিচালনা হবে বাংলাদেশ ব্যাংকের অর্থ চুরির ঘটনায়। তো সজল, এতটুকু ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। দর্শক, আপনারা যেমনটা দেখছিলেন, বাংলাদেশ ব্যাংকের সামনে থেকে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে অর্থ চুরির ঘটনায় সাবেক গভর্নর ডক্টর ফরাস উদ্দিনের নেতৃত্বে যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে, সেই তদন্ত কমিটির আজ বাংলাদেশ ব্যাংক পরিদর্শনের কথা রয়েছে এবং সেই খবরাখবর, সেই ব্যাপারে বিস্তারিত সবশেষ খবরাখবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী সানবীর রূপল। দেখছেন সময় সংবাদ, সঙ্গেই থাকুন। আবারও ইউপি নির্বাচনের খবর, ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোট গ্রহণের খবর জানাতে এই মুহূর্তে ময়মনসিংহের ফুলপুরের নবুয়া এলাকায় আছেন আমাদের সহকর্মী হারুনুর রশিদ। তো সবশেষ খবর জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। হারুনুর রশিদ, নগুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে এখানে সকাল 8টা থেকেই শান্তিপূর্ণভাবেই ভোট গ্রহণ চলছে। আমরা দেখতে পাচ্ছি যে প্রচুর ভোটারের উপস্থিতি রয়েছে কেন্দ্রে এবং শান্তি শৃঙ্খলার সাথে উৎসবমুখর পরিবেশেই এখানে ভোট গ্রহণ চলছে। আমরা সকাল থেকে বিভিন্ন ফুলপুরের যে 10টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, এর বেশ কিছু এলাকা পরিদর্শন করেছি এবং দেখেছি যে আসলে সবগুলো এলাকায় এখন পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ হচ্ছে, কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার এখন পর্যন্ত খবর পাইনি। তবে আমি যদি একটু বলে রাখি যে ফুলপুর ইউনিয়নের পাইকপাড়া এবং নগুয়া যে দুটি কেন্দ্র রয়েছে, এই দুটি কেন্দ্রে আমরা দেখেছি যে প্রচুর মহিলা ভোটারের উপস্থিতি, কিন্তু সে হারে মহিলাদের ভোট প্রদান হচ্ছে অনেকটা ধীর গতিতে, যার কারণে এই প্রচন্ড রোদের মধ্যেও আসলে মহিলারা লাইনে দাঁড়িয়ে দীর্ঘক্ষণ যাবৎ অপেক্ষা করছেন এখানে ভোট দেওয়ার জন্য। কিন্তু মহিলাদের ভোট গ্রহণের গতি আসলে অনেকটাই শ্লথ গতি বা খুব ধীরে সেই ভোট গ্রহণ করা হচ্ছে, যার কারণে মহিলারা অনেকটা সমস্যার মধ্যে পড়েছেন। তো আমি এই মুহূর্তে অবস্থান করছি ফুলপুরের নগুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে। এই কেন্দ্রে 2375টি ভোট রয়েছে। আমি প্রিজাইডিং অফিসারের সাথে কথা বলেছি, তিনি জানিয়েছেন যে এখন পর্যন্ত 40 থেকে 45 ভাগ ভোট এখন পর্যন্ত কাস্ট হয়েছে। এখানে আমি যদি একটু জানিয়ে রাখি যে এখানে এই কেন্দ্রে 7টি ভোট কক্ষ রয়েছে, এর মধ্যে 4টি পুরুষের এবং 3টি মহিলার। ওই 4টি ভোট কেন্দ্রের মধ্যে পুরুষরা ভোট দিচ্ছেন এবং 3টিতে মহিলারা দিচ্ছেন, যার কারণে আসলে অনেকটাই সমস্যা হচ্ছে। তো এই ছিল আসলে ফুলপুরের ভোট প্রদানের সর্বশেষ খবর। ফিরে যাচ্ছি স্টুডিওতে। দর্শক, আমরা আসলে সামগ্রিকভাবে সারা দেশে যেভাবে করে ইউনিয়ন পরিষদ নির্বাচন হচ্ছে তার একটা চিত্রপট আপনাদের সামনে উপস্থাপন করতে চাচ্ছিলাম। তো এ পর্যায়ে ময়মনসিংহের ফুলপুরের নবুয়া এলাকা থেকে আমাদের সাথে যোগ দিয়েছিলেন আমাদের রিপোর্টার সহকর্মী হারুনুর রশিদ।
সাতক্ষীরার কুমিরা ইউনিয়নের ভাগবা ভোটকেন্দ্র দখলের চেষ্টার সময় দুপক্ষের সংঘর্ষে দুজন গুলিবিদ্ধ হয়েছেন। এছাড়া এই ইউনিয়নের 3টি কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানতে টেলিফোনে সরাসরি কথা বলছি আমাদের প্রতিনিধি মমতাজ আহমেদ বাপির সঙ্গে। বাপি, সেখানকার সবশেষ পরিস্থিতি আমাদের জানাবেন কি? সজল, সাতক্ষীরার তালা উপজেলার কুমিরার ববদাহ কেন্দ্রে জোর করে কিছু দুর্বৃত্ত ভোট কাটার চেষ্টা করছিল। সে সময় পুলিশ বাধা দিলে এরা বোমা বিস্ফোরণ ঘটায়। তখন পুলিশ আত্মরক্ষার্থে সেখানে গুলি চালায়। এতে ওখানে 2 জন আহত হয়েছে। তাদেরকে পুলিশ তাদেরকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করছে। এখানকার প্রিজাইডিং অফিসার তালা উপজেলা মৎস্য কর্মকর্তা হাদিউজ্জামান আমাদেরকে জানিয়েছেন যে এই ঘটনায় এই সেন্টারের সমস্ত ভোট গ্রহণ বাতিল করা হয়েছে এবং এখানকার ব্যালট বাক্স টাক্স সবকিছুই আমাদের রিটার্নিং অফিসারের কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে। এই ছিল এ ব্যাপারে কোনো মামলা এখনো পর্যন্ত হয়নি, যেহেতু সাতক্ষীরার 78টি ইউনিয়নেই ভোট গ্রহণ চলছে। সকলেই এখন ব্যস্ততার মধ্যে রয়েছে এবং এই বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া আপনার খুবই উৎসবমুখর পরিবেশে সাতক্ষীরায় ভোট গ্রহণ চলতেছে। এ পর্যন্ত শুধু তালার 3টা ছাড়াও আপনার সদর উপজেলার 4টি, কলরোয়ার 1টি, পারুলিয়ার 1টি, শ্যামনগরের 3টি, এই সেন্টারের মোট 12টি সেন্টারের ভোট বাতিল করা হয়েছে এ পর্যন্ত। ধন্যবাদ আপনাকে মমতাজ আহমেদ বাপি। দর্শক, আপনারা যেমনটা দেখছিলেন, সারা দেশে যেখানে 712টি ইউনিয়ন পরিষদ এখন নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, তো কিছু কিছু জায়গায় অবশ্য বিক্ষিপ্ত সংঘর্ষ হচ্ছে, আবার অনেক জায়গাতে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ হচ্ছে। তো এই পর্যায়ে সেরকমই একটি গোলযোগপূর্ণ ভোট কেন্দ্রের কথা আমাদের জানাচ্ছিলেন আমাদের প্রতিনিধি, সাতক্ষীরা কুমিরা ইউনিয়নের সেখানকার প্রতিনিধি মমতাজ আহমেদ বাপি। আমরা এতক্ষণ সেখানে ছিলাম। সময় সংবাদে আরো থাকছে। হাভানায় কিউবার প্রেসিডেন্ট রাউল ক্যাস্ট্রোর সঙ্গে বারাক ওবামার বৈঠক, দুদেশের সম্পর্কে নতুন অধ্যায় সূচনার প্রত্যাশা। ভারত থেকে বিদ্যুতের পর এবার ডিজেল আমদানি শুরু করল বাংলাদেশ। আপাতত এই তেল রেলপথে এলেও ভবিষ্যতে পাইপলাইনের মাধ্যমে তেল সরবরাহ করতে এরই মধ্যে চুক্তি করেছে দুদেশ। 19 মার্চ শিলিগুড়ি থেকে পাঠানো তেল গ্রহণের পরে নীতি নির্ধারকরা আশা করছেন ভারত থেকে আমদানি করা ডিজেলে উত্তরবঙ্গের জ্বালানি তেলের সংকট কেটে যাবে। তবে জ্বালানি বিশ্লেষকদের পরামর্শ, পাইপলাইনের নিরাপত্তা ও সাশ্রয়ী মূল্য নিশ্চিত করতে না পারলে সফল হবে না এমন উদ্যোগ। দিনাজপুর থেকে ফিরে আশরাফুল আলমের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন দেবাশিস রায়। প্রতিবেশী দেশ ভারতের সাথে কূটনৈতিক সুসম্পর্কের চর্চায় তেল ভর্তি রেল ওয়াগন এসেছে বাংলাদেশে। নতুন উচ্চতায় দ্বিপাক্ষিক সম্পর্ক। পরীক্ষামূলকভাবে রেলপথে 2200 মেট্রিক টন ডিজেল পার্বতীপুরে এলেও ভবিষ্যতে সরবরাহ হবে ভূগর্ভস্থ পাইপলাইনে। আর তাই ইন্দো বাংলা ফ্রেন্ডশিপ পাইপলাইন প্রকল্পে চুক্তিও করেছে দুদেশ। এজন্য আসামের নুমালীগড় রিফাইনারি লিমিটেড এনআরএল এর তেল শিলিগুড়ি টার্মিনাল থেকে বাংলাদেশে নিতে দিনাজপুরের পার্বতীপুর পর্যন্ত বসবে 130 কিলোমিটার পাইপলাইন। তেল গ্রহণ অনুষ্ঠানে নীতি নির্ধারকরা জানান 3 বছরের মধ্যে তেল আসবে পাইপলাইনে। উত্তরবঙ্গের জ্বালানি সংকট নেমে আসবে শূন্যের কোটায়। আমরা এখন নেগোসিয়েশন একটা পর্যায়ে ফাইনাল করার ব্যাপার আছে। আগামী 3 বছরের মাথায় আমরা পাইপলাইন শেষ করতে পারবো। সো আমরা কিভাবে আমাদের পাইপের দাম উঠিয়ে আনবো, কিভাবে আমরা কত টাকা আমাদের ব্যয় হবে, সেগুলো এখন ক্যালকুলেশন চলছে। তবে জ্বালানি বিশেষজ্ঞরা এমন প্রকল্পের উদ্যোগকে সাধুবাদ জানিয়ে সতর্কবার্তা দিচ্ছেন তেলের সাশ্রয়ী দাম ও পাইপলাইনের নিরাপত্তা নিয়ে। যদি আমরা ভারতীয় বিনিয়োগ নিশ্চিত করতে পারি আমাদের অংশের পাইপলাইনেও, তাহলে কিন্তু সরবরাহের নিশ্চয়তাটা আরো পোক্ত হয়। এই পাইপলাইন যে ভিতর থেকে ট্যাপ করে এখান থেকে যে তেল বের করে নেওয়া হবে না, এই নিশ্চয়তাটা দেয়া মুশকিল। এটার একটা সিকিউরিটি ইস্যু একটা থাকবে, সেটা সবসময় মাথায় রাখা দরকার। সরকারের উচিত হবে ভারতের সাথে সে ধরনের চুক্তি করা যাতে করে বাংলাদেশ সাশ্রয়ী মূল্যে ডিজেলটা আমদানি করতে পারে। পাইপলাইন নির্মাণের আগে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের চাহিদা মাফিক ডিজেল রেল ওয়াগনে সরবরাহ করতে ভারত সম্মত আছে জানিয়ে সংশ্লিষ্টরা জানান বছরে 10 লাখ মেট্রিক টন ডিজেল আমদানির লক্ষ্যমাত্রা নিয়েই এগোচ্ছে বাংলাদেশ।
ইন্দো বাংলা ফ্রেন্ডশিপ পাইপলাইনের মাধ্যমে ভারত থেকে ডিজেল আমদানি করা হলে শস্যপ্রধান উত্তরাঞ্চলের জ্বালানি পরিবহনের যে ব্যয় তাও যেমন সাশ্রয় হবে, ঠিক তেমনি ভারতের সঙ্গে জ্বালানি বিনিময়ের যে বন্ধন রয়েছে সেটিও আরও দৃঢ় হবে বলে আশা করছেন নীতি নির্ধারকরা। দেবাশিস রায়, সময় সংবাদ, পার্বতীপুর, দিনাজপুর। রাজধানীর গ্যান্ডারিয়ার ধূপখোলা মাঠটি দখলমুক্ত হয়নি গত 1.5 বছরেও, বরং নতুন করে দখলদারদের কবলে যাচ্ছে মাঠের অধিকাংশ এলাকা। মেয়র হানিফ ফ্লাইওভারের নির্মাণ সামগ্রী সরিয়ে নেওয়া হলেও অপসারণ করা হয়নি কংক্রিটের স্তূপ এবং শ্রমিকদের জন্য নির্মিত অস্থায়ী আবাস। মাঠটি দখলমুক্ত ও ব্যবহার উপযোগী করতে কর্তৃপক্ষের প্রতি দাবি এলাকাবাসীর। অন্যদিকে মাঠটিতে আধুনিক সুযোগ সুবিধা সম্পন্ন শিশু পার্ক গড়ে তোলার কথা জানালেন মেয়র। রাশেদ বাপ্পির রিপোর্ট। প্রধান ফটক ভেঙে ফেলা হয়েছে বেশ আগেই। প্রবেশ মুখ আটকে চলছে চটপটি আর ফুচকার দোকান। মাঠের ভেতরেই দেখা মিলল চায়ের দোকানের। একাংশ দখল করে গড়ে তোলা হয়েছে রিকশার গ্যারেজ। রাজধানীর গ্যান্ডারিয়ার ধূপখোলা মাঠের বর্তমান চিত্র এটি। শুধু দখলদারিত্বই নয়, মাঠ ঘিরে গড়ে উঠেছে মাদকের আখড়া। মাঠের চারপাশ ঘিরে সিটি কর্পোরেশনের গড়ে তোলা দোকানঘরের ছাদে বয়স্কদের পায়চারির ব্যবস্থা থাকলেও ফ্লাইওভার নির্মাণকারী প্রতিষ্ঠান সেখানে শ্রমিকদের অস্থায়ী আবাস তৈরির পর আজও সরায়নি। তথ্য প্রযুক্তির এই যুগে কম্পিউটার গেমসে আসক্ত না হয়ে এখনো যেসব শিশু কিশোর ব্যাট বল হাতে মাঠে নেমে এসেছে তারাও হয়তো একদিন মুখ ফেরাবে যদি মাঠটি সংস্কার করা না হয়। ধূপখোলা মাঠের এই দৈন্যদশার জন্য কারা দায়ী সে প্রশ্নে না গিয়ে এখনই এর সমস্যার সমাধান চাইছেন এলাকাবাসী। এখানকার সব হলো দখলদারি ভোগদারি চলছে। মনে করেন এখানে রিকশার গ্যারেজ করে রাখছে, তারপর মনে করেন এখানে তো দোকানটা তো হচ্ছে। ছেলেরা খেলতে পারে না, মাঠের অবস্থা খুব খারাপ। 3 বছর যাবত এখানে কোনো খেলাধুলা হচ্ছে না। আমাদের অক্সিজেনের দরকার আছে, আমাদের বাঁচার জন্য খেলাধুলা দরকার আছে, সংস্কৃতি দরকার আছে। তো এই মাঠটা ছাড়া আমাদের আশেপাশে আর কোনো খেলার মাঠ নেই। আমরা এই মাঠটাকে আমরা খেলার উপযোগী করে করতে চাই। মাঠটিতে শিশু পার্ক তৈরির প্রকল্প পাশ হয়েছে বলে জানালেন মেয়র। ধূপখোলা মাঠে আমরা মোস্ট মডার্ন শিশু পার্ক করতে যাচ্ছি। সবচেয়ে সুখের খবর হচ্ছে যে প্রকল্প অনুমোদন লাভ করেছে। আমরা আপনার কনসালটেন্ট নিয়োগের জন্য আমরা আহ্বান জানাবো। দক্ষিণ সিটি কর্পোরেশনের অন্যান্য মাঠ সংস্কার করে খেলাধুলার উপযুক্ত পরিবেশ তৈরি করা হবে বলেও জানান মেয়র। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। প্রলোভন ও ভয় ভীতি দেখিয়ে গাইবান্ধার গোবিন্দগঞ্জে 5ম শ্রেণীর এক ছাত্রীকে দীর্ঘদিন ধরে ধর্ষণের অভিযোগ উঠেছে স্থানীয় বখাটে সেলিমের বিরুদ্ধে। শিশুটি এখন 7 মাসের অন্তঃসত্ত্বা। সম্প্রতি শিশুটির মা ঘটনার সঙ্গে জড়িত 3 জনকে অভিযুক্ত করে থানায় মামলা দায়ের করতে যান। তবে পুলিশ 2 জনের নাম এজাহার থেকে বাদ দিয়ে একজনকে আসামি করে মামলা নেয় বলে অভিযোগ পরিবারের। কিন্তু এই অভিযোগ অস্বীকার করেছে পুলিশ। ওবায়দুল ইসলামের ক্যামেরায় বিস্তারিত হেদায়েতুল ইসলাম বাবুর রিপোর্টে। 2015 সালের জানুয়ারি মাসে গোবিন্দগঞ্জ উপজেলার শিবপুর গ্রামের এক শ্রমিকের 14 বছরের শিশু কন্যার সাথে মোবাইলে সম্পর্ক গড়ে তোলে পাশের চণ্ডীপুর গ্রামের গিয়াসউদ্দিনের ছেলে সেলিম। এরপর শিশুটিকে নানা প্রলোভন ও ভয়ভীতি দেখিয়ে দিনের পর দিন ধর্ষণ করে। সম্প্রতি শিশুটির অস্বাভাবিক চলাফেরা দেখে তার বাবা মা চিকিৎসকের শরণাপন্ন হলে ধরা পড়ে মেয়েটি 7 মাসের অন্তঃসত্ত্বা। সবশেষ গত 14 মার্চ সন্ধ্যায় শিশুটির বাড়িতে ঢুকে আবারও ধর্ষণের চেষ্টা করলে এলাকাবাসী সেলিমকে হাতে নাতে ধরে ফেলে। তবে প্রভাবশালী ব্যক্তিদের সহায়তায় সেলিমকে ছাড়িয়ে নিয়ে যায় তার বাবা। আমার সাথে অনেক কথা কয় আমার সাথে সম্পর্ক করে আমার জীবনটা নষ্ট করে দিচ্ছে। কইছে হলে তো বিয়ে কর্ম, তুই আমার সাথে ভালোবাসা কর, করলে পান তো হলে তুই তোর কয়া দিস তোর বাম্মা হোক, তাহলে হলে তোকে যাব কর্ম। চাকু দেখাচ্ছে। চিৎকার শুনে আমরা চলে আসি। চলে আসার পর ওই ছেলে তখন হচ্ছে ওর বাড়িতে ফোন করার পরে জাপু নাম আর গিয়াসউদ্দিন নাম ওরা কয়েকজন আসে, মোটরসাইকেল নিয়ে আসে, আমাদেরকে মারপিট করে কারাকারি করে জোরাজোরি করে সেলিমকে নিয়ে চলে যায়। এই মেয়েটার এই যে 7 মাস গর্ভবতী আর 3 মাস বা 2 মাস পরে আর বাচ্চা হবে, এই বাচ্চাটার কি হবে? এর পিতৃ পয়সা কোথায় পাবে? শিশুটির মা গত 16 মার্চ গাইবান্ধা পুলিশ সুপারের শরণাপন্ন হলে তিনি গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। কিন্তু তিনি সেলিম সহ ঘটনার সাথে জড়িত 3 ব্যক্তিকে আসামি করে গোবিন্দগঞ্জ থানায় এজাহার করতে গেলে পুলিশ শুধুমাত্র সেলিমকে আসামি করে মামলা নেয়। জাপু আর এই গিয়াসউদ্দিনের এই নিয়ে আমি 3টে আসামি দিয়েছি। এসপি সাহেবের সাথে আমি কথাবার্তা করে থানায় দিছি। থানায় ওসি সাহেব এখন আমাকে বলতেছে যে না, আসামি একটাই হবে। এখান থেকে নিয়ে যাওয়া আমাকে শার্টের কলার ধরে এমনভাবে বসে আমাদের 3টা পর্যন্ত থানা থেকে বাইরে হতে দেয়নি।
অভিযুক্ত সেলিমকে তার বাড়িতে পাওয়া যায়নি, তবে তার মা ঘটনাটির আংশিক সত্যতা স্বীকার করেছেন। অবশ্য পুলিশ বলছে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। ঘটনা হয়তো অল্প একটু সত্য আর সবই মিথ্যে। আমার ছেলে বলতেছে যে আমি সেই দিন যেদিন আমাকে ধরছে ওই দিনে আমাকে ডাকা হয়েছে, গেছি, আমাকে ধরছে, এই পর্যন্ত জানি আমি ওই মেয়ে কোনোদিন দেখিনি। এই মামলার একমাত্র আসামি সেলিম মিয়া, তাকে আমরা গ্রেপ্তারের জন্য বিভিন্ন জায়গায় আমরা অভিযান চালাই এবং অভিযান অব্যাহত আছে। ইনশাআল্লাহ আমরা শীঘ্রই তাকে গ্রেপ্তার করতে পারবো। অন্তঃসত্ত্বা শিশুটি গোবিন্দগঞ্জ উপজেলার উত্তর সিংহা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৫ম শ্রেণীর ছাত্রী। হেদায়েতুল ইসলাম বাবু, সময় সংবাদ, গাইবান্ধা। পরিবেশ ও স্বাস্থ্য ঝুঁকির কথা জেনেও বেশি লাভের আশায় দিন দিন তামাক চাষে আগ্রহী হয়ে উঠছেন টাঙ্গাইলের চাষিরা। ক্ষতিকর তামাক চাষে বিভিন্নভাবে উৎসাহিত করছে টোব্যাকো কোম্পানিগুলো। জেলা প্রশাসন বলছে সরকারের নিষেধাজ্ঞা না থাকায় কার্যকর ব্যবস্থা নেওয়া যাচ্ছে না। তবে কৃষি বিভাগের দাবি, তামাক চাষ বন্ধে কৃষকদের পরামর্শ দেওয়া হচ্ছে। কাদির তালুকদারের তথ্য ও রাশেদ খানের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। একসময় এই ফসলি ক্ষেতে আবাদ হতো ধান, গম সহ নানা ধরনের শাকসবজি, কিন্তু গত কয়েক বছর ধরে টাঙ্গাইলের দেলদুয়ার, নাগরপুর, কালিহাতী ও সদর উপজেলার বেশ কিছু এলাকায় চাষ হচ্ছে ক্ষতিকর তামাক। খরচ কম, সে সাথে লাভ বেশি, তাই ক্ষতিকর তামাক চাষে ঝুঁকছেন এ অঞ্চলের কৃষকরা। এতে পরিবেশের ক্ষতির পাশাপাশি নানা রোগে আক্রান্ত হচ্ছে সবাই। এই তামাক চাষে অনেক কষ্ট হয়। লাভের মধ্যে আপনি ধরেন এই ৪,০০০ টাকা মন পাওয়া যায়, এই জন্য আমরা করি। যেসব জমিতে আসলে তামাক চাষটা হইতেছে সেই সব জমিতে আসলে অন্য কোনো ধরনের ফসল তেমন একটা হয় না, যাও হয় তারপরে আপনার সেগুলো এত লাভজনক না। বেশি কইলে আর কি করবো, মশক বেশি কইলে তো আমরা গরিব মানুষ, অন্য ফসলে তো এত টাকা হয় না। কৃষি বিভাগ বলছে টোবাকো কোম্পানির প্রলোভনে পড়ে তামাক চাষে জড়াচ্ছেন কৃষকরা। আর জেলা প্রশাসক জানালেন, তামাক চাষ নিয়ন্ত্রণে কৃষকদের মধ্যে সচেতনতা বাড়ানোর কোনো বিকল্প নেই। এখানে যে তামাক চাষটা হয় এটা বিভিন্ন যে বিড়ি কোম্পানি আছে, তারপরে সিগারেট কোম্পানি আছে, তারা হয়তো কিনে থাকেন, কিন্তু তার এটি আসলে বন্ধ করা গেলে অবশ্যই এর একটা ইম্প্যাক্ট সমাজে পড়বে। তাদেরকে একবারে বারিত করা হবে যে আপনি চাষ করতে পারবেন না, অথবা এটা ধ্বংস করে দিলাম, সেরকম সুনির্দিষ্ট কোনো আইন নেই। আমরা এই ক্ষতিকর দিকটা আমাদের কৃষক ভাইদের কাছে এবং সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গের কাছে আমরা বোঝানোর চেষ্টা করছি, যাতে করে এটা তারা গ্রহণ না করে এবং আবাদ না করে। একসঙ্গে এটাকে বাধা দেওয়া যাচ্ছে না, ধীরে ধীরে আস্তে আস্তে আমরা কাজ করে যাচ্ছি, যাতে এটা তামাক চাষ না করে অন্যান্য ফসল যেগুলো আছে, ভুট্টা, গম, সবজি, এই ধরনের ফসল যাতে হয়। কৃষি বিভাগের তথ্য মতে চলতি মৌসুমে জেলায় ১৮০ হেক্টর জমিতে তামাক চাষ হয়েছে। সময় সংবাদ, টাঙ্গাইল। দলীয় সরকার এবং দলীয় নির্বাচন কমিশনের অধীনে প্রহসনে নির্বাচন করে জনগণ ও বিশ্বকে বোকা বানানোর চেষ্টা করা হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে জিয়া পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে গিয়ে তিনি একথা বলেন। এ সময় বিএনপি গণতান্ত্রিক আন্দোলনের অংশ হিসেবে ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশ নিচ্ছে বলে জানান তিনি। ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন, নির্বাচনে প্রতিপক্ষকে হঠাতে নির্বাচনী সহিংসতা আর আইন শৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করা হয়েছে। দলীয় সরকারের অধীনে এবং দলীয় নির্বাচন কমিশনের অধীনে কখনোই কোনো নির্বাচন সুষ্ঠু হবে না। আপনারা জানেন যে বাংলাদেশে ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থীহীন নির্বাচন হয়েছে। এইবার প্রথম 96টা ইউনিয়ন পরিষদে আপনার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে গেছে। এই প্রহসনের নির্বাচন তারা করছে এবং এটাকে আজকাল অনেকেই এটাকে আখ্যা দিচ্ছেন, দিস ইজ দ্য ইলেকশন প্রজেক্ট, একটা প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে তারা নির্বাচন দেখিয়ে তারা আসলে জনগণকে এবং পুরো বিশ্ববাসীকে বোকা বানাতে চায়। দেশের বাইরের খবর, কিউবার প্রেসিডেন্ট রাউল ক্যাস্ট্রোর সঙ্গে বৈঠক করেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। 3 দিনের কিউবা সফরের দ্বিতীয় দিনে সোমবার হাভানার প্যালেস অফ রেভলিউশনে তাদের বৈঠক হয়। গেল 9 দশকে এটিই ছিল যুক্তরাষ্ট্র ও কিউবার সরকার প্রধানদের মধ্যে প্রথম দ্বিপাক্ষিক বৈঠক। বৈঠক শেষে এক যৌথ সংবাদ সম্মেলনে দুদেশের সম্পর্কের নতুন অধ্যায় সূচনার প্রশংসা করেন ওবামা। কিউবা তার ভবিষ্যৎ নিজেই গড়বে বলেও এ সময় মন্তব্য করেন তিনি। এদিকে কিউবার রাজনৈতিক বন্দীদের মানবাধিকার লঙ্ঘনের ইস্যুতে ওবামার বক্তব্যের জবাবে রাউল ক্যাস্ট্রো বলেন, দেশে কোনো রাজনৈতিক বন্দীর নাম বলতে পারলে আজই তাকে ছেড়ে দেওয়া হবে। এ সময় দুদেশের সম্পর্ক সম্পূর্ণ স্বাভাবিক করতে কিউবার উপর থেকে বাণিজ্যিক নিষেধাজ্ঞা তুলে নেয়ার আহ্বান জানান রাউল ক্যাস্ট্রো। And President Castro and I
কিউবার সঙ্গে আমাদের বিভিন্ন বিষয়ে মতপার্থক্য রয়েছে, মানবাধিকার তার মধ্যে একটি। কিউবার মানবাধিকার পরিস্থিতি উন্নয়ন করতে হবে। বিশ্বের সব দেশের মানবাধিকার, গণতন্ত্র এবং বাক স্বাধীনতা নিয়ে যুক্তরাষ্ট্র সবসময়ই কথা বলে। শিক্ষা ও স্বাস্থ্য খাতে কিউবানদের অর্জন অনেক। আমি এই বিষয়টি নিশ্চিত করতে চাই যে কিউবানদের ভাগ্য তারা নিজেরাই নির্ধারণ করবে, যুক্তরাষ্ট্র নয়। কিউবার উপর থেকে বাণিজ্যিক নিষেধাজ্ঞা উঠিয়ে নেওয়া হবে, তবে কবে তা নিশ্চিত করে বলতে না পারলেও নিশ্চয়তা দিতে পারি আমার পরবর্তী প্রশাসনও যাতে এ ব্যাপারে কাজ করে তার পথ আমি তৈরি করে যাচ্ছি। দুই মুসলিম গরু ব্যবসায়ী হত্যাকাণ্ডের ঘটনায় বিক্ষোভ করেছে ভারতের জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। নয়াদিল্লিতে অনুষ্ঠিত এই বিক্ষোভে উগ্র জাতীয়তাবাদীদের সমর্থন দেওয়ার অভিযোগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ক্ষমতাসীন বিজেপি সরকারের বিরুদ্ধে স্লোগান দেয় তারা। গেল 21শে মার্চ ঝাড়খণ্ডে মারধরের পর গাছে ঝুলিয়ে হত্যা করা হয় দুই গরু ব্যবসায়ীকে। এই ঘটনায় জড়িত সন্দেহে এরই মধ্যে 5 ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। এর মধ্যে গোহত্যা বিরোধী সংগঠনের সদস্যও রয়েছে বলে জানিয়েছে স্থানীয় সংবাদ মাধ্যম। এবার খেলার খবর। বাংলাদেশের পেসার তাসকিন আহমেদের বোলিং অ্যাকশন নিষিদ্ধের সিদ্ধান্তের রিভিউ আবেদন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। গতকাল বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির প্রধান নির্বাহী নিজামুদ্দিন চৌধুরী সুজন। এর ফলে বোলিং অ্যাকশনের পরীক্ষার রিপোর্টের ভিত্তিতে অনুষ্ঠিত হবে শুনানি। সেই শুনানিতেই নির্ধারিত হবে তাসকিনের ভাগ্য। আমরা সিদ্ধান্ত নিয়েছি, আমরা অ্যাজ পার রেগুলেশনস আমরা যে জুডিশিয়াল কমিশনের কাছে যে রিভিউর জন্য যে দরখাস্ত করতে হয় আমরা সেটা করব। এখন পর্যন্ত এই বিষয়ে কোনো সিদ্ধান্ত না হয় আমরা চাচ্ছি যে তাসকিন টিমের সাথেই থাকুক। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। প্রথম দফায় দেশব্যাপী 712টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চলছে ভোট গ্রহণ। কেন্দ্রে কেন্দ্রে ভোটারদের দীর্ঘ লাইন, কয়েকটি কেন্দ্রে সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ, আহত অর্ধশতাধিক। বঙ্গবন্ধুর শাহাদাতের পর ইসলামী ব্যাংকিং এর নামে জঙ্গিবাদে অর্থ ব্যবহার করা হয়েছে, ইসলামিক ফাউন্ডেশনের প্রতিষ্ঠা বার্ষিকীতে প্রধানমন্ত্রী। ভারত থেকে এবার ডিজেল আমদানি শুরু করল বাংলাদেশ। আশাবাদ উত্তরবঙ্গের জ্বালানি তেলের সংকট কাটবে, তবে সাশ্রয়ী মূল্য নিশ্চিতের পরামর্শ বিশ্লেষকদের। নজরদারি বাড়ায় ইয়াবা পাচারে কৌশল পাল্টেছে টেকনাফ সীমান্তের চোরা কারবারিরা। সমন্বিত উদ্যোগের অভাবেই বন্ধ করা যাচ্ছে না পাচার, দাবি বিজিবির। এবং ভয় ভীতি দেখিয়ে দীর্ঘদিন ধরে গাইবান্ধার গোবিন্দগঞ্জে 5ম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগ। মামলায় 2 আসামির নাম না নেয়ায় হতাশ পরিবার, পুলিশের অস্বীকার। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা লিংক, রবি ও সিবিসেল নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *SN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়।